রোহিঙ্গা প্রত্যাবাসন কঠিন হলে অসম্ভব নয় বলছেন বিশ্লেষকরা। আরাকান আর্মির সঙ্গে বোঝাপড়া চালিয়ে নিতে হবে বাংলাদেশের। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ মোকামে উঠেছে নতুন বোরো ধান। সরকারিভাবে বেঁধে দেয়া দাম পুনর্বিবেচনার দাবি চালকল মালিকদের। ভারতে ওয়াকফ বোর্ডে অমুসলিম নিয়োগ স্থগিতের নির্দেশ সুপ্রিম কোর্টের। পরবর্তী শুনানি আগামী 5 মে। এবং সাফ অনূর্ধ্ব-19 চ্যাম্পিয়নশিপ সামনে রেখে জাতীয় দলের ক্যাম্প শুরু। একাধিক প্রবাসী ফুটবলার নিয়ে শক্তিশালী দল করার লক্ষ্য। শুভ সকাল জানাচ্ছি সবাইকে, স্বাগত। এখন সকালে পুরো আয়োজনের সঙ্গে আছে আমরা দুজন, আমি মশিউর অনিক এবং আমি ইসরাত মুক্তি। রোহিঙ্গা প্রত্যাবাসন কঠিন, তবে অসম্ভব নয়। প্রত্যাবাসন ইস্যুতে অন্তর্বর্তী সরকারের উদ্যোগকে কূটনৈতিকভাবে বড় অগ্রগতি মনে করলেও আরাকান আর্মির সঙ্গে বোঝাপড়া ছাড়া তাদের ফেরানো প্রায় অসম্ভব বলছেন নিরাপত্তা বিশ্লেষকরা। অন্যদিকে নিজ দেশে ফিরতে আগ্রহী হলেও তাদের ফেরার মতো নিরাপদ পরিবেশ রাখাইনে নেই বলছেন রোহিঙ্গা নেতারা। নাইম আবিরের প্রতিবেদন। বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মধ্যে 1,80,000-কে ফেরত পাঠানোর যোগ্য চিহ্নিত করায় ফের আলোচনায় রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যু। যদিও জান্তা সরকারের এমন আশ্বাসে ভরসা নেই রোহিঙ্গাদের। তারা জানেন তাদের মাতৃভূমির প্রায় 90% এখন আরাকান আর্মির দখলে। বছরে যদি 1,80,000 বছরে যদি মই নিজে ভারত দইলে তো ইনতে মানুষদের 40 বছর উদ্যম ফুরাইব কাল্লা বছরে 35,000 বিয়ার বারের তো আর হিয়ান নচাই আরে হনকান জানর মালর গ্যারান্টির হতাও ন হ হনকান সেফটি সিকিউরিটির হতাও ন হ তো আর দাস মানে লজাত দিবে কি লুমিও লজাত দে আর উপর রেসপন্সিবিলিটি নেই, হনিকে উপর সারহান নাই। রোহিঙ্গা নেতারাও বলছেন নিজ দেশে ফিরতে আগ্রহী হলেও তাদের ফেরার মতো নিরাপদ পরিবেশ রাখাইনে নেই। আর টু বি সেফ জুম হদ্দলি হেডে আরকান আর্মি বাবানো উঠবো মেলে জানতাই বাবানো ইন্টারন্যাশনাল আর কান রোহিঙ্গা কান আর টু পি দিয়ার সেফ জুম ওভার দে হ্যাঁ নদ্দলে আর এখন যাইবি কোনো অসুবিধা নেই। তবে রোহিঙ্গা প্রত্যাবাসনে অন্তর্বর্তী সরকারের উদ্যোগকে কূটনৈতিকভাবে বড় অগ্রগতি মনে করেন নিরাপত্তা বিশ্লেষকরা। যদিও তাদের পরামর্শ, প্রত্যাবাসন ইস্যুতে আরাকান আর্মির সঙ্গে বোঝাপড়া চালিয়ে নিতে হবে বাংলাদেশকে। বাস্তবতা হলো তারা এখন রাখাইন যে অঞ্চলটা আছে সেই অঞ্চলের 90% নিয়ন্ত্রণে চলে এসছে। বিশেষ করে রোহিঙ্গা প্রত্যাবাসন যদি এখন আমরা করতে চাই তাহলে যে পথ দিয়ে তাদেরকে ফিরতে হবে, যেই সীমান্ত যে চৌকিগুলো আছে সেই নিয়ন্ত্রণগুলো এখন আরাকান আর্মি আছে তাদের নিয়ন্ত্রণে। সুতরাং তাদের সাথে কোনো রকমের সমঝোতা না করে আমাদের পক্ষে কোনো একটি রোহিঙ্গাকেও ওই পাশে পাঠানো সম্ভব না। মিয়ানমার নিয়ে চীন মার্কিন ভিন্ন স্বার্থের ভারসাম্য বজায় রাখার চ্যালেঞ্জ নিতে হবে অন্তর্বর্তী সরকারকে। এটা একটা কেওয়াটিক জনপদ, একেবারে বিভিন্ন ধরনের স্বার্থবাদী গোষ্ঠী বিভিন্ন স্বার্থ নিয়ে এখানে কাজ করছে। এখানে রোহিঙ্গাদের ফেরত যাওয়াটা একটা নতুন প্রবলেম সৃষ্টি হবে। এটা চায় না, কিন্তু অ্যাপারেন্টলি না চাওয়ার কথা। তাদের নিরাপত্তার কথা বলেন, তাদের এলাকায় স্থিতিশীলতার কথা বলেন। এটাকে কিন্তু আমেরিকা ইনভেস্ট করার জন্য বা যে কোনো যারা চায় যে চায়নার বিরুদ্ধে একটা কিছু গড়ে উঠুক, তারা কিন্তু এখানে একটা ইনভেস্টমেন্ট করার সুযোগ পাচ্ছে। তবে সব চ্যালেঞ্জ মোকাবিলা করে পুরোদমে শুরু না করতে পারলেও ঈদের আগে প্রতীকী হলেও শুরু হবে রোহিঙ্গা প্রত্যাবাসন, প্রত্যাশা অবসরপ্রাপ্ত এই সেনা কর্মকর্তার। আগামী ঈদের আগে সিম্বলিক হলেও কিছু মানুষ আরাকানে পৌঁছতে পারবে। নাইম আবির, এখন, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ মোকামে উঠতে শুরু করেছে নতুন বোরো ধান। এই অবস্থায় ধানের সংকটে 2 মাসেরও বেশি সময় বন্ধ থাকা চালকলগুলো পুনরায় উৎপাদনে ফিরেছে। ব্যবসায়ীরা বলছেন মোকামে ধানের সরবরাহ বাড়লে ইতিবাচক প্রভাব পড়বে চালের বাজারেও। তবে সরকারিভাবে ধানের যে দাম বেঁধে দেওয়া হয়েছে চালের বাজার নিয়ন্ত্রণে তা পুনর্বিবেচনার দাবিও জানিয়ে যাচ্ছেন চালকল মালিকরা। আজিজুল সঞ্চয়ের প্রতিবেদনে দেখবেন বিস্তারিত। টানা 3 মাসের ধানের সংকট কাটিয়ে আবারও জমজমাট হতে শুরু করেছে দেশের পূর্বাঞ্চলের সবচেয়ে বড় আশুগঞ্জ ধানের মোকাম। মেঘনাপাড়ের এই হাট ধানের যোগান দেয় জেলার 250 চালকলে। তবে চাহিদা মেটাতে ধান আনতে হয় দেশের অন্যান্য মোকাম থেকেও।
আমন মৌসুম শেষে গত ডিসেম্বর থেকে ধানের সংকট দেখা দেয় মোকামে। ধীরে ধীরে যা প্রকট আকার ধারণ করে, ফলে দামও ছিল বেশ চড়া। পাশাপাশি ধানের সংকটে জেলার অধিকাংশ চালকল বন্ধ হয়ে যায়। এতে অস্থিতিশীল হয়ে ওঠে চালের বাজার। তবে চলতি মাসের প্রথম সপ্তাহ থেকে মোকামে নতুন ধান উঠতে শুরু করায় আবারও সচল হয়েছে বন্ধ চালকলগুলো। কর্মচাঞ্চলতা ফিরেছে শ্রমিকদের মাঝে। বর্তমানে মোকামে মিলছে বিয়ার ৮৮ ও মোটা ধান। তবে ধীরে ধীরে মোকামে ধানের সরবরাহ বাড়ছে। এতে চালের বাজারে ইতিবাচক প্রভাব পড়বে বলে জানিয়েছেন চালকল মালিকরা। এখন তো নতুন ধান কৃষকের কাছে ধান আছে, ইনশাল্লাহ ধান সামনে দিনে আইবই আইব। আমরা পর্যাপ্ত পরিমাণ ধান পাই নাই, এখন আলহামদুলিল্লাহ বৈশাখ লাগছে, নতুন ধান আসতেছে, মিলের প্রোডাকশন হয়তো সামনে ভালো যাবে আর কি, যেহেতু আমরা ধান পাচ্ছি। সরবরাহ যদি অতিরিক্ত সরবরাহ যদি বাড়ে তাহলে চালের দাম অটোমেটিকলি কমতেও পারে। এবার বোরো মৌসুমে সরকার প্রতি কেজি ধান সংগ্রহ করবে ৩৬ টাকায়। তবে বাজারে চালের দাম স্থিতিশীল রাখতে ধানের দাম অন্তত ১ টাকা কমিয়ে পুনর্নির্ধারণের দাবি চালকল মালিক সমিতির। ৩৬ টাকার ধানটা যদি আমরা ক্রাশিং করে চালে রূপান্তরিত করি, সেই ক্ষেত্রে ৫২ থেকে ৫৩ টাকা পড়তে হয়। তারপরে যদি ফলন ভালো হয় তাহলে ইনশাল্লাহ হয়তো বাজারটা কিছুটা কমবে। ব্রাহ্মণবাড়িয়ার চালকলগুলো থেকে প্রতিদিন অন্তত ১০ কোটি টাকার চাল পাঠানো হয় ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগে। আজিজুল সঞ্চয়, এখন ব্রাহ্মণবাড়িয়া। সুনামগঞ্জ ও নেত্রকোনার হাওরগুলোতে পুরো দমে চলছে ধান কাটা ও মাড়াই। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাওরগুলো থেকে ধান সংগ্রহ করছেন কৃষকরা। এ নিয়ে আরো জানাতে সুনামগঞ্জের করচার হাওর থেকে যুক্ত হয়েছেন লিপসন আহমেদ এবং নেত্রকোনার হাওড়া অঞ্চল থেকে যুক্ত আছেন রিফাত আহমেদ রাসেল। তবে শুরুতে আমরা সুনামগঞ্জের খবর জানবো। লিপসন, এখন পর্যন্ত সেখানে কত শতাংশ ধান কাটা শেষ হয়েছে এবং এবারে ধানের ফলন কেমন হলো জানাবেন? মুক্তি, শুরুতেই যদি বলি হাওড়ের জেলা সুনামগঞ্জ, এই জেলায় এই বছর ১৩৭টি হাওড়েই কিন্তু বোরো ধানের ফলন ভালো হয়েছে। বিশেষ করে যদি বলি আমরা দেখেছি যে গত ৮ থেকে ১০ দিন আগে কিন্তু এই জেলার যে কৃষকরা রয়েছেন, অর্থাৎ ১০ লাখ কৃষক কিন্তু ১৩৭টি হাওড়ে ধান কর্তন শুরু করেছেন। বিশেষ করে পুরো হাওড় অঞ্চলে কিন্তু ইতিমধ্যে ধান কর্তন, পাশাপাশি মাড়াই, সেই সাথে গড়ে তুলতেই কিন্তু আসলে কৃষক, কৃষানি, শিশুরা কিংবা কিশোররা তারা কিন্তু আসলে ব্যস্ত সময় পার করছেন। বিশেষ করে যদি বলি আমরা যে এই বছর এই জেলায় ২,২৩,০০০ হেক্টর জমিতে কিন্তু বোরো ধানের চাষাবাদ হয়েছে, যেখান থেকে প্রায় ২,২৩,০০০ প্রায় ৮০০ হেক্টর ধান কিন্তু আসলে উৎপাদন হবে, যেখান থেকে প্রায় ৯ লাখের উপরে চাল উৎপাদন হওয়ার কথা রয়েছে, যার বাজার মূল্য ৪,৫০০ কোটি টাকার উপরে। তবে একটি বিষয় জানিয়ে রাখি, ইতিমধ্যে কিন্তু এই জেলায় অর্থাৎ বৈশাখ শুরু থেকেই কিন্তু এই জেলায় বৃষ্টিপাত কিংবা ঝড় শুরু হয়েছে, যার ফলে কিন্তু এই অঞ্চলের কৃষকরা কিন্তু কিছুটা আনন্দের মধ্যেও কিন্তু আসলে কিছুটা আতঙ্কে রয়েছেন। বিশেষ করে কিন্তু আমরা আবহাওয়া অধিদপ্তর বলে যেটি জানিয়েছে, আজকে থেকে কিন্তু সুনামগঞ্জে টানা ১ সপ্তাহ কিন্তু আসলে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। পাশাপাশি আমরা দেখেছি সকাল থেকেই কিন্তু আসলে সুনামগঞ্জের যে আকাশ সেটা কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে। পাশাপাশি ইতিমধ্যেই কিন্তু আসলে কিছুটা বিভিন্ন উপজেলা আসলে বৃষ্টিপাত শুরু হয়েছে, যার ফলে কৃষকরা কিন্তু ইতিমধ্যে আসলে হাওড়ে ধান কাটতে কিন্তু কিছুটা তাদের বিড়ম্বনা শিকার হতে হচ্ছে। পাশাপাশি তারা কিন্তু যেটি বলছেন যে যদি এই বছর তাদের যে সোনালী ফসল যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে কিন্তু তারা যে মহাজনের কাছ থেকে টাকা এনে যে ফসল করেছেন সেটা কিন্তু ঋণ তারা কিভাবে পরিশোধ করবেন সেই দুশ্চিন্তায় কিন্তু আসলে ইতিমধ্যে কৃষকরা পড়েছেন। সেই সাথে পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে, যেহেতু সুনামগঞ্জের পাশাপাশি কিন্তু ভারতের মেঘালয়ের যে চেরাপুঞ্জি রয়েছে, সেখানে কিন্তু আসলে বৃষ্টিপাত এই শুরু হয়েছে, যার ফলে কিন্তু সুনামগঞ্জের যে নদ নদীগুলো রয়েছে, অর্থাৎ সুরমা নদী, কুশিয়ারা নদীর পানি কিন্তু বৃদ্ধি পাবে। আর এতে কিন্তু উজানের যে পাহাড়ি ঢল সেটি যদি নামে, তাহলে কিন্তু এই অঞ্চলের যে নিম্নাঞ্চল রয়েছে, অর্থাৎ সীমান্তবর্তী যে এলাকাগুলো রয়েছে, সেটি প্লাবিত হওয়ার পাশাপাশি কৃষকের যে সোনালী ধান সেটাও কিন্তু আসলে কিছুটা ক্ষতিগ্রস্ত হবে। পাশাপাশি জেলা প্রশাসক যেটি বলেছেন, ইতিমধ্যে কিন্তু আসলে সরকারি ৩ দপ্তরের ছুটি কিন্তু তিনি বাতিল করেছেন। সেই সাথে হাওড়ের শত কোটি টাকা ব্যয়ে যে বাঁধ নির্মাণ করা হয়েছে, সেই বাঁধের পিএইচির সভাপতি, সেক্রেটারি, সাধারণ সম্পাদককে কিন্তু ইতিমধ্যে বাঁধ তদারকির জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। সেই সাথে কৃষি বিভাগ যেটি বলছে, ইতিমধ্যে প্রায় ২০,০০০ হেক্টর ধান কর্তন হয়েছে, যা কিন্তু আসলে খুবই স্বল্প বলা যায়। পাশাপাশি তারাও কিন্তু মাঠ পর্যায়ে কৃষকদেরকে যেটি বলছেন যে ৮০ ভাগ ধান পেকে গেলেই কিন্তু তারা কৃষকদেরকে কাটার পরামর্শ দিচ্ছেন। সেই সাথে প্রায় ২৫০ হারভেস্টার মেশিন দিয়ে কিন্তু বিভিন্ন হাওরে কিন্তু আসলে ধান কর্তন করা হচ্ছে। তো সব মিলিয়ে বলা যায় কৃষকদের আনন্দের মধ্যেও কিন্তু একটি
অস্বস্তিকর বিষয় হচ্ছে যে যেহেতু বৃষ্টিপাত শুরু হয়েছে, যার ফলে কিন্তু কৃষকরা আতঙ্ক নিয়ে কিন্তু আসলে ধান কর্তন করছেন। মুক্তি। এবারে আমরা যেতে চাই রাসেল, আপনার কাছে জানাবেন যে নেত্রকোনার হাওরগুলোর ধান কাটা শেষ হতে আর কতদিন সময় লাগবে, এবং লিপসন যেটি বলছিলেন যে বৃষ্টি শুরু হওয়ার কারণে কৃষকরা কিছুটা শঙ্কায় রয়েছেন। নেত্রকোনার খবরাখবর জানাবেন। মুক্তি, আপনি যেমনটা বলছিলেন, আসলে নেত্রকোনা একটি ধান উৎপাদন উপজেলা, ধান উৎপাদন জেলা। এখানে প্রতি বছরে কিন্তু অন্তত 5,500 থেকে 6,000 কোটি টাকা কিন্তু ধান উৎপাদন হয়। এর মধ্যে বোরো মৌসুমে সবচেয়ে বেশি ধানের উৎপাদন হয়। এখন বোরো মৌসুমে ধান কাটার মৌসুম চলছে। বিশেষ করে হাওর বিস্তৃত যে 6টি উপজেলা রয়েছে, বিশেষ করে মদন মোহনগঞ্জ, খালিয়াজুড়ি, আটপাড়া সহ অন্যান্য এলাকাগুলোতে এখন পুরোদমে কিন্তু ধান কাটা শুরু হয়েছে। বিশেষ করে আগাম যে ধানগুলো রয়েছে, যেগুলো কৃষকরা আগেভাগেই জমিগুলো রোপণ করেন, B28 থেকে শুরু করে B88, এই জাতের ধানগুলো কিন্তু এখন জমি থেকে ঘরে তুলতে ব্যস্ততা কিন্তু কৃষকদের বেড়েছে। তবে এখন পর্যন্ত যদি আপনাকে বলে রাখি, এখন পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকার ফলে কিন্তু কৃষকরা কিন্তু নির্দ্বিধায় তাদের ফসল ঘরে তুলছেন। তবে যদি বৃষ্টিপাত শুরু হয় তাহলে কিন্তু এই যে হাওরের প্রায় 41,000-75,000 হেক্টরের জমির যে ফসল রয়েছে, সেই ফসল ঘরে তুলতে গিয়ে কিন্তু কৃষকের মারাত্মক বিড়ম্বনায় পড়তে হবে। আমরা কৃষি বিভাগের সাথে কথা বলেছিলাম, তারা যেমনটা জানিয়েছেন যে এখন পর্যন্ত নেত্রকোনায় প্রায় 31% অর্থাৎ 13,000 হেক্টর জমির ফসল, যেই ফসলগুলো হাওর অঞ্চলে রয়েছে, সেই ফসলগুলো এখন পর্যন্ত কিন্তু কাটা শুরু হয়ে শেষ হয়েছে। এবং হাওর অঞ্চলে ইতিমধ্যে প্রায় 5 থেকে 6,000 শ্রমিক এবং প্রায় 400-র বেশি কিন্তু হারভেস্টার মেশিন কিন্তু কাজ করছেন। তারা যেমনটা বলছেন যে এই মাসের, অর্থাৎ এই যে এপ্রিল মাসের শেষ থেকে শুরু করে সর্বোচ্চ মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে কিন্তু হাওরের যেই ধান, সেই ধান কিন্তু পুরোপুরি ঘরে তোলার জন্য যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু তারা ইতিমধ্যে সম্পন্ন করেছেন। যেহেতু আবহাওয়ার একটি পূর্বাভাস রয়েছে ভারী বৃষ্টিপাতের, সেই বৃষ্টিপাতের কথা মাথায় রেখে কিন্তু এখন 3টি দপ্তরের যেই সরকারি ছুটি কর্মকর্তাদের, সেই ছুটি বাতিল থাকায় ফলে কিন্তু এই কর্মকর্তারাও কিন্তু এখন মাঠে রয়েছেন। সার্বক্ষণিক কৃষকদের সাথে মাঠ পর্যায়ে পরিদর্শন করে কিভাবে নিচু এলাকা যেগুলো রয়েছে হাওরের মধ্যে, যেগুলো সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা, সেই এলাকাগুলোকে কিন্তু মার্ক করে কিন্তু ওই এলাকা ধরেই কিন্তু ধান কাটা শুরু হয়েছে। তবে হাওরের সব অংশে যে আসলে ধান একেবারে পেকে গেছে তেমনটা নয়। প্রায় 80% ধান কিন্তু ইতিমধ্যে পেকেছে, এবং কিছু কিছু অঞ্চলে যেগুলো একটু দেরিতে লাগিয়েছে, সেগুলো পাকতে কিছুটা সময় লাগবে। যার ফলে প্রস্তুতি থাকার ফলেও যে হাওরের যে ধানগুলো, সে আধা পাকা থাকার ফলে কিন্তু তারা কর্তন করছেন না। তবে যদি বৈরী আবহাওয়া হয় বা অনুকূল পরিস্থিতি দেখা দেয়, সেক্ষেত্রে কিন্তু কৃষকরা প্রস্তুতি রেখেছেন, এবং তাদের যে ফসল, সেই ফসল ঘরে তোলার জন্য কিন্তু তারা প্রস্তুত রয়েছেন। মুক্তি, আপনাকে একটি বিষয় বলে রাখা ভালো যে আসলে গেল 2 বছর ধরে, অর্থাৎ এখন পর্যন্ত যদি বলি যে নেত্রকোনার এই ধানের ফলন কিন্তু এখন পর্যন্ত ভালো রয়েছে। এই ফসল শেষ পর্যন্ত যদি কৃষকরা ঘরে তুলতে পারেন, তাহলে বলা যায় যে গত বছরের মতো কিন্তু এবারও নেত্রকোনার কৃষকরা কিন্তু একটু ভালো ফলন তারা ঘরে তুলতে পারবেন। এর ফলে বলা যায় যে হাওরে যে প্রায় 920 কোটি টাকার ফসল লক্ষ্যমাত্রা রয়েছে, সেই লক্ষ্যমাত্রাও কিন্তু পূরণ হবে। মুক্তি, তো এই ছিল আমার কাছে নেত্রকোনা থেকে ধান কাটার সর্বশেষ। সুনামগঞ্জ ও নেত্রকোনার ধান কাটা ও মাড়াইয়ের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। নদীমাতৃক দেশ বাংলাদেশ, আর এই নদীমাতৃক দেশের অন্যতম ধারক এবং বাহক হয়ে আছে বরিশাল বিভাগ। আর সেই বরিশাল বিভাগের উপকূলীয় এলাকার প্রায় 197 কিলোমিটার অংশ জুড়েই বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। উচ্চগতির কোনো ঘূর্ণিঝড় যেমন রিমেল কিংবা সিডরের মতো ঘূর্ণিঝড় যদি আঘাত হানে, তাহলে এইসব বাঁধ ভেঙে লোকালয়ে ঢুকে যেতে পারে পানি, আর এতে ক্ষতির আশঙ্কা স্থানীয়দের। বিশেষজ্ঞরা বলছেন স্থায়ীভাবে বেড়িবাঁধ নির্মাণ করা প্রয়োজন এই অঞ্চলে। আর পানি উন্নয়ন বোর্ড বলছে এই ব্যাপারে প্রকল্প মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, অনুমোদিত হলেই প্রকল্প বাস্তবায়ন করা হবে। মাহমুদুন নবীর তোলা ছবিতে ফেরদৌস সোহাগের প্রতিবেদনে বিস্তারিত। বরগুনার পাথরঘাটা উপজেলার বিষখালী নদীর ব্রিকফিল্ড পয়েন্ট। সবশেষ গেল বছর ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয় এই পয়েন্ট। এখনও ঝুঁকিপূর্ণ এর 650 মিটার এলাকা, তবে 1 বছরও মেরামত হয়নি এসব এলাকা। একই চিত্র দেখা যায় বরিশাল বিভাগের পটুয়াখালী, ভোলা, পিরোজপুর এবং বরিশাল সদরের বেড়িবাঁধগুলোর বিভিন্ন পয়েন্টে। প্রতি বছর ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয় এসব বাঁধের বিভিন্ন অংশ।
লোকালয়ে পানি ঢুকে নষ্ট হয় ফসলি জমি, বন্যায় সব হারিয়ে নিঃস্ব হয় অনেক পরিবার। এ অবস্থায় ঘূর্ণিঝড় ও বর্ষা মৌসুমের আগে এসব বাঁধ সংস্কারের দাবি স্থানীয়দের। আইলা বন্যা সিডের মতন যদি আবার ঘূর্ণিঝড় হয় তাহলে আমাদের এই 10-12 এলাকা তলাই যাইবে। গরু বাচ্চা এবার সব নিয়েই আমরা মানে দৌড়াদৌড়ির ভিতরেই থাকি, কোথায় যাব। আমাদের এই বেরিবেটটা যখন এই ভাঙ্গি গেছে, এইটা সংস্কার কিভাবে করা যায় এইটা আমাদের অনুরোধ। এমনভাবে করা হোক স্থায়ীভাবে, যেন এটা আর 100 বছরও যেন না ভাঙে। পানি উন্নয়ন বোর্ড বলছে, বিভিন্ন সময় কুপধন গ্রামের ব্রিকফিল্ড সংলগ্ন বেড়িবাঁধ ও কালমেঘা টুলু পয়েন্ট মেরামত করা হলেও তা বেশি দিন টিকেনি। শিগগিরই এসব এলাকায় সংস্কার কাজ শুরুর আশ্বাস পাউবির কর্মকর্তার। উন্নয়ন প্রকল্প চলমান আছে, তার আওতায় প্রায় 50 কিলোমিটার বাঁধ পুনরাকৃতিকরণ কাজ চলমান রয়েছে। আর আমরা সচেষ্ট রয়েছি, আশা করি বর্ষার আগে আমাদের সবগুলো কাজ শেষ হবে এবং আগামী ঘূর্ণিঝড়ে আমরা লোকজনকে ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা করতে পারবো। বরিশাল বিভাগের পটুয়াখালী, ভোলা, বরগুনা ও পিরোজপুরের বেড়িবাঁধগুলো সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। এ সংক্রান্ত একটি প্রকল্প প্রণয়ন করে তা বাস্তবায়নের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন প্রকৌশলী। 197 কিলোমিটার এইটা পুনর্বাসনের জন্য আমরা একটি প্রকল্প প্রস্তাবনা প্রস্তুত করে আমাদের মন্ত্রণালয়ে প্রেরণ করেছি। বর্তমানে এই প্রকল্প প্রস্তাবনা বৈদেশিক অর্থায়নের বাস্তবায়নের জন্য ইআরডিতে প্রক্রিয়াধীন আছে। বিশেষজ্ঞরা বলছেন, স্থান ও গুরুত্ব ভেদে বেড়িবাঁধ নির্মাণে ভিন্নতা রয়েছে। উপকূলীয় এলাকার বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিতে দ্রুত স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের প্রতি জোর দেন তারা। লেআউট দেওয়া হয় যে এখানে এরকম করতে পারলে কোনটা আগে কোনটা পরে এবং কি ধরনের নেচারের উপর কি ধরনের বাঁধ পোল্ডার এখানে নির্মাণ করতে হবে। সেক্ষেত্রে দেশের অর্থের অপচয় হ্রাস পাবে, পাশাপাশি আপনার দুর্যোগ সহনশীল বাঁধ বা পোল্ডার আমাদের দেশে আমরা পাবো। বরিশাল বিভাগে পোল্ডারের সংখ্যা 79টি, বাঁধের দৈর্ঘ্য 3256 কিলোমিটার। এর মধ্যে 43টি পোল্ডারের বিভিন্ন পয়েন্ট ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। কিলোমিটারের হিসাবে যা প্রায় 197 কিলোমিটার। নকশা অনুসারে এই বেড়িবাঁধ তৈরির নিয়ম শুধুমাত্র মাটি দিয়ে, কিন্তু স্থানীয়দের অভিযোগ মাটির সাথে মেশানো হয় বালিও। অভিযোগের এখানেই শেষ নয়। বেড়িবাঁধের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা এখানেও রয়েছে সূক্ষ্ম কারচুপি। আর এসব কারণে শুধু ঘূর্ণিঝড়ই নয়, অমাবস্যা এবং পূর্ণিমার জোয়ারের সময়ও ক্ষতিগ্রস্ত হয় বেড়িবাঁধ। আর এ সমস্যার সমাধানে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি উঠেছে। ফিরদাউস সোহাগ, এখন, পাথরঘাটা, বরগুনা। নড়াইল শহরে ভরাট হয়ে যাচ্ছে একের পর এক পুকুর ও জলাশয়। প্রশাসনের নাকের ডগায় গত এক দশকে শহর জুড়ে ভরাট করা হয়েছে অন্তত 5 শতাধিক সরকারি বেসরকারি পুকুর। আইন থাকলেও মানছেন না প্রভাবশালীরা। মোহাম্মদ ইমরান হোসেনের প্রতিবেদন। নড়াইল শহরের 22 কিলোমিটার পৌরসভায় এক সময় ছিল 6.5 শতাধিক পুকুর ও জলাশয়, এখন আছে মাত্র 120টি। প্রতিনিয়ত বালি উত্তোলন করে ড্রেজারের মাধ্যমে পাইপ দিয়ে বন্ধ করা হচ্ছে উন্মুক্ত জলাশয়। এতে করে বছরে বছরে বৃদ্ধি পাচ্ছে এ জনপদে গরমের তীব্রতা ও আগুনের ঝুঁকি। সরকারের নিষেধাজ্ঞা উপেক্ষা করে গত এক দশকে জেলা শহরে 5 শতাধিক পুকুর ও জলাশয় ভরাট করে নির্মাণ হয়েছে বিভিন্ন স্থাপনা। বিল্ডিং করতেছে, আবাসন ব্যবস্থা হয়ে যাচ্ছে, যার কারণে মারাত্মকভাবে ব্যক্তিগত এবং সরকারিভাবে যত পুকুর ছিল সবই প্রায় ভরাট হয়ে গেছে। গরম বাড়তেছে, পরিবেশ উত্তপ্ত হয়ে পড়ছে, গাছও তো অনেক কমে গেছে, গাছ নাই। বালি দিয়ে অনেক পুকুর ভরাট করছে, কিন্তু এগুলো তো সবই আমাদের প্রশাসনের নাগার ডগা দিয়েই কিন্তু হচ্ছে। ভবিষ্যতে যাতে এইভাবে পুকুর আর বন্ধ না হয় সেদিকে আমরা সবার দৃষ্টি আকর্ষণ করছি। গত এক বছরে নড়াইলে 99টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পুকুর না থাকায় পানি সংকটে পড়েছে ফায়ার সার্ভিস কর্মীরা। ফলে পানির অভাবে অনেক সময় আগুন নিয়ন্ত্রণে আনতে খেতে হয়েছে হিমশিম। পুকুরগুলো বা জলাশয়গুলো ভরাট হয়ে যাচ্ছে, এটা আসলে আমাদের জন্য খুব চ্যালেঞ্জেবল এবং সাধারণ মানুষেরও কিন্তু অনেক ক্ষতি যে আমাদের এই ওয়াটার সোর্সগুলো আমরা ডে বাই ডে আমরা বন্ধ করে ফেলছি। সরকারের পক্ষ থেকে একটা উদ্যোগ নেওয়া উচিত যে নতুন করে আর জন্য কোনো জলাশয়গুলো যাতে ভরাট না হয়।
এদিকে উন্মুক্ত জলাশয় না থাকায় সাঁতার শেখার সুযোগ হারাচ্ছে শিশু কিশোররা। গত 1 বছরে পানিতে ডুবে মৃত্যু হয়েছে অন্তত 50 জনের, যার মধ্যে চিত্রা নদীতে গোসল করতে নেমে মারা গেছে অন্তত 10টি শিশু। বর্তমান যে প্রজন্ম এরা সাঁতার শিখতে পারছে না, প্রায় আমরা শুনি যে পানিতে ডুবে মারা গেছে, শিশু মারা গেছে। এই একটা কারণেই আমাদের ছেলে মেয়েদের সাঁতার শেখানোর কোনো জায়গাই নাই। নতুন করে পুকুর খননের উদ্যোগ নেওয়া হয়েছে ও কোনো পুকুর যেন ভরাট করতে না পারে সে বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে বলে জানান জেলা প্রশাসন। সলিডারিটির একটা প্রজেক্ট আছে, এই প্রজেক্টের কাজ হচ্ছে তারা বিভিন্ন জলাশয় খনন করে। আমি তাদের মাধ্যমে বেশ কয়েকটি পুকুর আমি খনন করিয়েছি। আর যে খালগুলো ভরাট হয়ে গিয়েছে বা খালগুলো হাজামাজা হয়ে গিয়েছে, সেই খালগুলো ভরাটে খননের জন্য আমি কাজ অলরেডি আমি ইতিমধ্যে শুরু করেছি। নড়াইল শহর থেকে যদি এভাবে পুকুর ও জলাশয় হারিয়ে যায় তাহলে একদিকে যেমন প্রকৃতির ভারসাম্য নষ্ট হবে, তেমনি ঝুঁকির মুখে পড়বে জনজীবন। নড়াইল এখন। সমন্বয়ক পরিচয় অপহরণ ও পরে আটকে রেখে মুক্তিপণ চাওয়ার অভিযোগে 2 ব্যক্তিকে আটক করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে অপহরণের শিকার ব্যক্তিকেও। বৃহস্পতিবার রাতে উত্তরা থেকে ভুক্তভোগীকে উদ্ধার ও অভিযুক্তকে আটক করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। এর আগে বৃহস্পতিবার দুপুর 12:30টায় রাজধানীর উত্তরার একটি বেসরকারি প্রতিষ্ঠানে হামলা চালায় কয়েকজন। মালিককে না পেয়ে ওই প্রতিষ্ঠানের ম্যানেজারকে মোটরসাইকেলে করে তুলে নিয়ে যায় তারা। পরে আটকে রেখে চাওয়া হয় 10 কোটি টাকা মুক্তিপণ। অভিযোগ পেয়ে অভিযানের নামে পুলিশ। রাতেই আটক করা হয় মূল অভিযুক্ত কাজী জুবায়ের সহ 2 জনকে। পুলিশ জানায়, আগেও বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক পরিচয় দিয়ে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন জুবায়ের। অপহরণ ও মুক্তিপণ চাওয়ার এই ঘটনায় মামলা হয়েছে উত্তরা পশ্চিম থানায়। গ্রুপের বাকি সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রাখার কথা জানায় পুলিশ। আমাদেরকে জানানোর পরে আমরা তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা করি এবং ভিকটিম উদ্ধারের চেষ্টা করি। একটা পর্যায়ে আমরা রাত 8:30টার সময় মোবাইল টেকনোলজির সহযোগিতায় ওই ভিকটিমকে উদ্ধার করে, অবৈধ ভিকটিমকে, এবং 2 জনকে আটক করি, কাজী জুবায়ের এবং আবির নাম। তাদের কাছ থেকে ল্যাপটপ উদ্ধার করি, ভিকটিমের অফিসের ল্যাপটপ এবং অন্যান্য আলামত উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে। তো তাদের কাছে টাকা যে 10 কোটি টাকা দাবি করছিল, এটারও আমরা সত্যতা পাই, এভিডেন্স পাই এবং কিছু ভিডিও ফুটেজ পাই। বগুড়ায় সরবরাহ কমায় আবারও বাড়তে শুরু করেছে সবজির দাম। বেশ কিছু সবজি কেজি প্রতি বেড়েছে 5 থেকে 7 টাকা পর্যন্ত। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজাবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব সেলিম। রাজীব, আপনার থেকে জানতে চাই যে কোন সবজির দাম আসলে কত টাকায় বিক্রি হচ্ছে, বাজারের পরিস্থিতি জানতে চাই, আর এই দাম বাড়ার পেছনের কারণ কি বলছেন ব্যবসায়ীরা? অনেক বগুড়ার সবজি বাজারে দাম বৃদ্ধি পাওয়ার কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন সরবরাহ খুবই কম। আমরা এখন যে জায়গাটিতে রয়েছে এটি হচ্ছে বগুড়ার শহরের সবচেয়ে বড় পাইকারি এবং খুচরা বাজার রাজাবাজারে। এখানে কানায় কানায় পরিপূর্ণ থাকে সবজি। কৃষকরা সবজি সকাল সকাল তুলে নিয়ে এই বাজারে আসেন, কিন্তু আজকে দেখতে পাচ্ছি এখানে সম্পূর্ণ অনেকটাই ফাঁকা। এর কারণ হচ্ছে সবজি, বগুড়ার যে সবজি চাষিরা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে সবজির অনেক গাছই মরে গেছে বিভিন্ন রোগের কারণে। বগুড়ার সবজি চাষিদের এবার আসলে অনেকটাই ক্ষতির মুখে পড়তে হবে, সবজির গাছ নষ্ট হয়ে গেছে। আর এখন যে সবজিগুলো বাজারে রয়েছে এগুলো উত্তরের বিভিন্ন জেলা থেকে এই সবজিগুলো এসেছে। আমরা বাজারে দেখেছি বেগুন বিক্রি হয়েছে 30 থেকে 35 টাকা, সেটি 40 টাকায় বিক্রি হয়েছে পাইকারি বাজারে, এবং সেটি খুচরা বাজারে বিক্রি হয়েছে 60 টাকায়। পটল বিক্রি হচ্ছে 60 টাকা, আলু বিক্রি হচ্ছে 20 টাকা এবং কাঁচামরিচ 50 টাকা। সবজিগুলোর মধ্যে আলুর দাম একেবারেই কম, 20 টাকা। এবং আমরা সম্প্রতি আলুর পাইকারি আড়ত থেকে যুক্ত হয়েছিলাম, সেখানে দেখেছি আলু 9 টাকারও কম দামে পাইকারি হিসেবে কিনেছেন ব্যবসায়ীরা, এবং সেই আলু বাজারে এখন দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে 20 টাকায়। পেঁয়াজের দামও সপ্তাহের ব্যবধানে দ্বিগুণ হয়েছে, 30 থেকে 35 টাকা বিক্রি হয়েছে, সেটি আজকের বাজারে বিক্রি হচ্ছে 60 টাকা। পেঁয়াজের দাম এই সপ্তাহের ব্যবধানে
দ্বিগুণ হয়ে গেছে। এর আসলে ক্রেতারা এই বিষয়টি নজরদারি করতে বলছেন। এর কারণ হচ্ছে ব্যবসায়ীরা একদিকে বলছেন পেঁয়াজ এবং রসুনের দাম বৃদ্ধি পাওয়ার কারণ হচ্ছে 2 মাস পর কুরবানির ঈদ এবং কুরবানিতে পেঁয়াজ এবং রসুনের বিশেষ চাহিদা থাকে। এই কারণে যারা সাধারণ ক্রেতা রয়েছেন তারাও পেঁয়াজ রসুন কিনে রাখছেন, মজুত করছেন। এছাড়া অসাধু ব্যবসায়ী যারা রয়েছে তারা তো একটি কৃত্রিম সংকট তৈরি করছেন কুরবানির আগে যেন তারা বাড়তি দামে এই পেঁয়াজ এবং রসুন বিক্রি করতে পারেন। আর পেঁয়াজ রসুনের এই বাড়ার যে আরও বাড়তে পারে এমনটি বলছেন। পেঁয়াজ রসুনের সাথে এই বিষয়ে ক্রেতারা, সাধারণ ক্রেতাদের সাথে আমরা কথা বলেছি। সাধারণ ক্রেতারা আমাদেরকে জানিয়েছেন যে বাজার তদারকি করা দরকার এবং কুরবানির আগে যেন এই বিশেষ এই পণ্যগুলোর দাম বৃদ্ধি না পায়। এই ছিল আমার কাছে বগুড়ার কাঁচা বাজার থেকে সবশেষ খবর। বগুড়া কাঁচা বাজার থেকে শাকসবজির সবশেষ দরদাম জানাচ্ছিলেন সহকর্মী রাজীব সেলিম। অযত্ন আর অবহেলায় বেহাল দশা ঐতিহাসিক মেহেরপুরের আমঝুপি নীলকুঠির। এই কুঠিরের সাথে জড়িত আছে ব্রিটিশ শাসনের নিপীড়নের ইতিহাস, তবুও সংরক্ষণে নেই কোনো তদারকি। শুধু এই কুঠি বাড়িটি ঘিরে প্রত্নতত্ত্ব বিভাগের পরিকল্পনা থাকলেও অবহেলায় পড়ে আছে 33 একরের পুরো নিদর্শনগুলো। এই অবস্থায় ঐতিহাসিক আমঝুপি নীলকুঠিকে পূর্ণাঙ্গ পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার দাবি জানিয়ে যাচ্ছে স্থানীয়রা। বিস্তারিত জানাচ্ছেন মুজাহিদ আল মুন্না। ব্রিটিশ শাসন ও নির্যাতনের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে মেহেরপুরের ঐতিহাসিক নীলকুঠি। তবে তদারকির অভাবে এখন 33 একর জায়গা জুড়ে কুঠির অবস্থান। একে একে বেদখল হয়েছে 42 একর জমি। এছাড়া সময়ের সাথে প্রায় 18 শতকে সদরের আমঝুপি কাজলা নদীর পাড়ে নির্মিত এই কুঠিবাড়ি হারিয়েছে সৌন্দর্য, জরাজীর্ণ অন্যান্য ভবন। সবশেষ 2014 সালের 22 অক্টোবর 3.61 একরের কুঠিবাড়ির মূল ভবনটি জাদুঘর হিসেবে গড়ে তুলেছে প্রত্নতত্ত্ব বিভাগ। নীল চাষীদের উপর ইংরেজদের নির্যাতনের চিত্র তুলে ধরতে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে আসবাবপত্র সহ সব নিদর্শন। এছাড়া মূল ভবনের আশেপাশে লাগানো হয়েছে নীল গাছ। তবে কুঠিবাড়িতে সুপেয় পানি সহ বিভিন্ন সুযোগ সুবিধার অভাবে ভোগান্তির অভিযোগ দর্শনার্থীদের। বইয়ে পড়েছি যে এই নীলকুঠিতে অনেক মূল্যবান জিনিস ছিল এবং তৎকালীন সময়েও আমার দাদা পরদাদারাও সব দেখেছেন। দেখার পরে এখন এসে আমরা এগুলো দেখতে পাচ্ছি না। আমাদের নতুন প্রজন্ম এটা দেখতে পায়, এজন্য প্রশাসনের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করছি। পর্যটকদের আকৃষ্ট করার জন্য আরো নতুন নতুন কিছু ব্যবস্থা করে, কিছু রাইডের ব্যবস্থা করে, বাচ্চাদের জন্য খেলার একটা সুব্যবস্থা করে। এদিকে ঐতিহাসিক এই নিদর্শন রক্ষণাবেক্ষণে কাজের পরিকল্পনার কথা বলছে উপজেলা প্রশাসন। জানায় নীলকুঠির মূল ভবনের বাইরের 30 একর জায়গা জুড়ে গড়ে তোলা হবে ডিসি শিশু পার্ক। এই ঐতিহাসিক স্থান, ঐতিহাসিক নিদর্শনটি আমাদের নতুন প্রজন্মের কাছে তুলে ধরা দরকার এবং এটির যে সম্পদ, এটির যে জমি এবং এটির যে রক্ষণাবেক্ষণ প্রয়োজন, এটি কিন্তু অত্যন্ত অবহেলিতের মধ্যে আছে। উপজেলার নির্বাহী কর্মকর্তা জানান, আমঝুপি নীলকুঠি পর্যটকদের কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তোলার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নীলকুঠি এলাকার যেন দর্শনার্থী এসে সব ধরনের সুযোগ সুবিধা পায় এবং পর্যটন খাতে এই নীলকুঠিকে যেন পুরা বাংলাদেশ সহ বহির্বিশ্বে তুলে ধরতে পারি, এজন্য যা যা করার দরকার সেভাবে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে ইনশাআল্লাহ এগুলো বাস্তবায়ন করার জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। ইংরেজদের নির্যাতনের সাক্ষী হিসেবে ঐতিহাসিক আমঝুপি নীলকুঠিকে নতুন প্রজন্মের কাছে আরো সুন্দর করে গড়ে তোলার দাবি পর্যটকদের। এতে নীল চাষের ইতিহাসও সমৃদ্ধ হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। এখন মেহেরপুর। ভারতে ওয়াকফ বোর্ডে আপাতত অমুসলিম নিয়োগ স্থগিতের নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার ওয়াকফ মামলার শুনানিতে এই রায় দেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। সম্প্রতি সংসদে সংশোধিত হওয়ার পর সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জের মুখে পড়েছে ওয়াকফ আইন। বুধবার এই আইনের ওয়াকফ বা ইউজার বিধান নিয়ে প্রশ্ন তোলেন প্রধান বিচারপতির বেঞ্চ। কেন্দ্র সরকারের কাছে জানতে চাওয়া হয়, ওয়াকফ কাউন্সিলে অমুসলিমদের অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেয়া হলেও হিন্দুদের দান করা সম্পত্তি ব্যবহারে মুসলিমদের অংশগ্রহণে কোনো বাধা আছে কিনা। এরপরই ওয়াকফ বোর্ডে আপাতত নিয়োগ স্থগিতের নির্দেশ দেন আদালত। পাশাপাশি এ নিয়ে জবাব দিতে কেন্দ্রীয় সরকারকে 7 দিন সময় বেঁধে দেন সুপ্রিম কোর্ট। পরবর্তী শুনানি আগামী 5 মে।
ইসরায়েলি বাহিনীর বোমা হামলার মধ্যেই গাজাবাসীদের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে ধ্বংসস্তূপে ছড়িয়ে ছিটিয়ে থাকা অবিস্ফোরিত বোমা আর গোলাবারুদ। ইতোমধ্যেই এগুলোর বিস্ফোরণে দুর্ঘটনার শিকার হয়ে হতাহত হয়েছেন অনেকেই। তাই জনসচেতনতায় তৎপর আন্তর্জাতিক রেড ক্রসিং কমিটি এবং ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি। 1907 সালের হেগ কনভেনশনের দেওয়া সিদ্ধান্ত অনুযায়ী এসব অপসারণের সহায়তায় বাধ্য ইসরায়েল। তৌহিদুর রহমান জানাবেন বিস্তারিত। মৃত্যুকূপে পরিণত করেও গাজায় প্রতিনিয়ত বোমা হামলা এবং স্থল অভিযানের মাধ্যমে হত্যা ও ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল। ধ্বংসস্তূপের নগরীতে এখন নতুন আতঙ্ক ইসরায়েলি বাহিনীর ছোড়া অবিস্ফোরিত বোমা ও গোলাবারুদ। বেরিয়ে আসছে যুক্তরাষ্ট্রের তৈরি 900 কেজি ওজনের মার্ক 84 বোমাসহ অবিস্ফোরিত আরও নানান ধরনের মারণাস্ত্র। বসতভিটার ধ্বংসস্তূপ সরাতে গিয়ে এসবের বিস্ফোরণে দুর্ঘটনার শিকার হচ্ছেন অনেকেই। واحنا بنفتح في الشوارع لدينا انفجار قوي جدا لا اعرف ما هو ولا ايش النوع ولا الشو. كنا نلعب مش شايفين شيء من المنطقة وكمان فيش شيء هو الا لما شفنا الانفجار. অবিস্ফোরিত বোমা আতঙ্কে সময় কাটাচ্ছেন গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসের এই বাড়িটির বাসিন্দারা। 49 বছর বয়সী হানি আল আবদুল্লাহ জানান, আঘাত হানা একটি ক্ষেপণাস্ত্র তার ঘরের ছাদ ভেদ করে অবিস্ফোরিত অবস্থায় মাটিতে পড়ে আছে। احنا رجعنا على البيت لانه ما فيش في ظل ظروف البرد القارس اللي موجود. الخيم اصبحت صعبه، اضطرينا نرجع بعضنا طبعا. البعض الاخر مثل الوالد والوالده وبناتنا। ইসরায়েলি আগ্রাসনে হামাস পরিচালিত ফিলিস্তিনি পুলিশ বাহিনীর বিস্ফোরক প্রকৌশল বিভাগের সব সম্পদ ক্ষতিগ্রস্ত হওয়ায় গাজা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা অবিস্ফোরিত গোলাবারুদ নিয়ে ক্রমেই উদ্বেগের পাল্লা ভারী হচ্ছে। بدء سريان التهدئة، نزل الفريق ميدانيا بشكل مباشر على الميدان. في فترة الحرب تضررت جميع ممتلكات هندسة المتفجرات على مستوى قطاع غزة، لا يتوفر أي معدات. এই অবস্থায় পরিত্যক্ত বিস্ফোরক দ্রব্য থেকে দুর্ঘটনা এড়াতে জনসচেতনতায় একসঙ্গে কাজ করছে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি এবং আন্তর্জাতিক রেড ক্রস কমিটি। প্রচারণার মাধ্যমে এ বিষয়ে সতর্ক করা হচ্ছে শিশুসহ সাধারণ বাসিন্দাদের। এমনকি অবিস্ফোরিত বোমা দেখা মাত্রই ওই স্থানটি বিপজ্জনক হিসেবে চিহ্নিত করা হচ্ছে। Over the past period, we have worked closely with our partners from PRCS to raise awareness among the local populations about the risks posed by oxys. احنا استهدفنا مراكز كتير، طبعا الاطفال كتير عندهم تعديل سلوك بسبب هذه الشغلات اللي كانوا يعملوها بالمخلفات الحربيه ممكن حرقها. জাতিসংঘ এবং রেড ক্রসের আন্তর্জাতিক কমিটি জানিয়েছে 1907 সালে হেগ কনভেনশনের নেয়া সিদ্ধান্ত অনুযায়ী যুদ্ধের অবশিষ্টাংশ অপসারণে সহায়তা করতে বাধ্য ইসরায়েল। তা মেনে যদি তেল আবিব এ বিষয়ে সহযোগিতা করে তাহলে গাজা থেকে অবিস্ফোরিত বোমা সরাতে আনুমানিক $50 কোটি এবং 10 বছর সময় লাগতে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। 2023 সালের 7 অক্টোবর আগ্রাসন শুরুর পর থেকে গাজায় কর্মরত জাতিসংঘের বিভিন্ন সংস্থা এবং এনজিওগুলোর দেয়া তথ্য বলছে পরিত্যক্ত বোমার আঘাতেই প্রাণ হারিয়েছে অন্তত 23 জন, আহত 1.5 শতাধিক। হামাস পরিচালিত সরকারি মিডিয়া অফিসের তথ্য বলছে যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত অস্ত্র অপসারণে কাজ করতে গিয়ে পুলিশ প্রকৌশল বিভাগের অন্তত 31 সদস্য নিহত এবং 22 জন আহত হয়েছেন। এ তালিকায় রয়েছেন বোমা নিষ্ক্রিয় করার সময় হতাহতের শিকার হওয়া বেশ কয়েকজন। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। 21 বছর পর নিষিদ্ধ সন্ত্রাসী গোষ্ঠীর তালিকা থেকে আফগানিস্তানের তালেবানকে বাদ দিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার প্রসিকিউটর জেনারেলের অনুরোধের প্রেক্ষিতে এই রায় দেন রাশিয়ার সুপ্রিম কোর্ট। আন্তর্জাতিক গণমাধ্যমের দাবি, এই পদক্ষেপের মাধ্যমে আফগানিস্তানের বর্তমান শাসক গোষ্ঠীর সাথে সম্পর্ক স্বাভাবিকের চেষ্টা করছে মস্কো। প্রতিবেদনে বিস্তারিত। বিশ্বকে চমকে দিয়ে একের পর এক কূটনৈতিক চাল চালছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কাতারের সঙ্গে 200 কোটি ইউরোর চুক্তি, ওয়াশিংটন তেহরান পরমাণু আলোচনার আগ মুহূর্তে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক, আর সবশেষ আফগানিস্তানের সাথে সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টায় পরোক্ষ মদত, এসব নিয়ে ব্যস্ত আছেন রুশ প্রেসিডেন্ট। 2021 আগস্টে কাবুলের মসনদে বসার পর থেকে এখনো পর্যন্ত তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি বিশ্বের কোনো দেশ। 2003 সালে তালেবানকে সন্ত্রাসী গোষ্ঠীর তালিকায় অন্তর্ভুক্ত করলেও 2021 তালেবানের উত্থানের পর তাদের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করে যাচ্ছে মস্কো। এবার তালেবানকে দেয়া সেই সন্ত্রাসী তকমাও উঠিয়ে নিয়েছেন রাশিয়ার সুপ্রিম কোর্ট।
включенного в единый федеральный список организаций, в том числе иностранных. মিডল ইস্ট মনিটরের প্রতিবেদনে বলা হচ্ছে, আফগানিস্তান থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা ইসলামিক সশস্ত্র সংগঠনগুলোর কারণে নিরাপত্তা সংকটে ভুগছিল মস্কো। বিশেষ করে গেল বছর মার্চে রাজধানী মস্কোর বাইরে একটি কনসার্ট হলে বন্দুকধারীদের হামলায় প্রায় 150 মানুষ নিহতের ঘটনার পর ক্রেমলিনের তরফ থেকে তালেবানের সঙ্গে কাজ করার আগ্রহ দেখা যাচ্ছে। এর আগে 2023 সালে তালেবানকে সশস্ত্র সংগঠনের তালিকা থেকে বাদ দেয় মধ্য এশিয়ার দেশ কাজাখস্তান। 2024-এ একই পদক্ষেপ নিয়েছে কিরগিজস্তানও। চীন, ভারত ও সৌদি আরব সহ বেশ কিছু দেশ কাবুলে দূতাবাস চালু করলেও নারী স্বাধীনতা ও মানবাধিকার রক্ষায় তালেবান সরকারের ভূমিকা পর্যবেক্ষণের পরই তাদের স্বীকৃতি নিয়ে ভাবতে চায় যুক্তরাষ্ট্র। একই মত ইউরোপীয় ইউনিয়নেরও। কিন্তু বৈধতার দাবি জোরদার করতে চীন ও রাশিয়ার মতো আঞ্চলিক বড় শক্তিগুলোর সাথে নিয়মিত বৈঠক করছে তালেবান সরকার। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। প্রথমে ইরানকে পরমাণু কর্মসূচি সীমিত করার ইঙ্গিত দেওয়া হলেও এখন কর্মসূচিটি পুরোপুরি বাতিলের প্রস্তাব করছে যুক্তরাষ্ট্র। দ্য নিউ ইয়র্ক পোস্টের দাবি, শনিবার বৈঠকের আগে পরমাণু প্রকল্প নিয়ে ট্রাম্প প্রশাসনের মিশ্র প্রতিক্রিয়া ভাবিয়ে তুলেছে তেহরানকে। এদিকে দ্বিতীয় ধাপে পরমাণু আলোচনায় বসার আগে রাশিয়ায় পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ক্রেমলিন বলছে, রুশ প্রেসিডেন্টের কাছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির বিশেষ বার্তা পৌঁছে দিতেই মস্কোতে এসেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। বাকিরা জানাবেন সতীর্থ কর্মকার। যুক্তরাষ্ট্র ইরান পরমাণু বৈঠকের সাথে নিবিড়ভাবে জড়িয়ে আছে মধ্যপ্রাচ্যের রাজনীতি ও তেহরানের ভবিষ্যৎ। গেল শনিবার পরমাণু ইস্যুতে ট্রাম্পের বিশেষ প্রতিনিধির সাথে বৈঠকের পর একের পর এক কূটনৈতিক আলোচনায় বসছেন ইরানের কর্তা ব্যক্তিরা। বুধবার রাজধানী তেহরানে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থার প্রধান রাফায়েল গ্রসির সাথে দেখা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তেহরান সূত্রের দাবি, রোমে অনুষ্ঠেয় বৈঠকে রাফায়েলকে আমন্ত্রণ জানিয়েছে ইরানের পররাষ্ট্র দপ্তর। সাক্ষাতের পর পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি মন্তব্য করেন, পরমাণু বৈঠকে জাতিসংঘের পর্যবেক্ষণ সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। آژانس بین‌المللی انرژی اتمی تنها نهاد معتبر و مشروع بین‌المللی هست برای نظارت بر و راستی‌آزمایی بر তেহরানের প্রস্তুতি এখানেই শেষ হচ্ছে না। জাতিসংঘের নিউক্লিয়ার ওয়াচডগ প্রধানের সাথে সাক্ষাতের পর রাশিয়ায় পাড়ি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। দেখা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে। ক্রেমলিন নিশ্চিত করেছে, রুশ প্রেসিডেন্টের কাছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির বিশেষ এক বার্তা পৌঁছে দিতে মস্কোতে এসেছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। Действительно, министр иностранных дел Ирана сегодня в Москве. Он будет работать по линии Министерства иностранных дел. মস্কো সফরের আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী তেহরানের বেশ কয়েকটি গণমাধ্যমকে বলেন, যুক্তরাষ্ট্র প্রথমে পরমাণু কর্মসূচি সীমিত করার ইঙ্গিত দিলেও এখন বলছে এই কর্মসূচি পুরোপুরি বন্ধ করতে হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঘনিষ্ঠ সূত্র জানায়, যুক্তরাষ্ট্রের এই আচরণে পেশাদারিত্বের অভাব দেখছে তেহরান। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আশ্বস্ত করেন, পরিস্থিতি ঘোলাটে না করে ঠান্ডা মাথায় আলোচনায় বসতে চান তারা। প্রতিশ্রুতি দিয়েছেন, ইতালির রোমে শনিবার অনুষ্ঠেয় দ্বিতীয় দফার বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রস্তাব গুরুত্ব দিয়ে শোনা হবে। গেল 12 এপ্রিল ওমানে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে 2 ঘণ্টারও বেশি সময় ধরে বৈঠক করেন ট্রাম্পের বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফ। প্রথম ধাপের এই আলোচনা গঠনমূলক হয়েছে বলে দাবি করেন দুজনই, কিন্তু দ্বিতীয় দফার বৈঠকটি কোথায় অনুষ্ঠিত হবে এ নিয়ে সৃষ্টি হয় বিভক্তি। এদিকে ইরান যুক্তরাষ্ট্র পরমাণু বৈঠকের আঁচ পৌঁছেছে সৌদি আরবেও। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ নিশ্চিত করেছে, শনিবারের এই বৈঠক কেন্দ্র করে বৃহস্পতিবার তেহরানে পাড়ি দিয়েছেন সৌদির প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। ঢাকার দূষণ ছেড়ে সাফ অনূর্ধ্ব-19 চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে জাতীয় দলের ক্যাম্প শুরু হয়েছে যশোরে। একাধিক প্রবাসী ফুটবলার নিয়ে শক্তিশালী দল লাল সবুজের প্রতিনিধিদের। কোচ, খেলোয়াড় সবারই লক্ষ্য চ্যাম্পিয়নশিপ। যশোর থেকে জানাবেন ওয়াসিউল হক পান্থ। দেশের ফুটবলে নতুন অধ্যায়ের সূচনা হলো। প্রথমবার রাজধানীর বাইরে জাতীয় অনূর্ধ্ব-19 ফুটবল দলের 2 সপ্তাহব্যাপী আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প শুরু হয়েছে যশোরের শামসুল হুদা ফুটবল একাডেমিতে। রাজধানীর কোলাহল আর কমলাপুরের অস্বাস্থ্যকর পরিবেশের চেয়ে যশোরের গ্রামীণ পরিবেশের এই একাডেমি নজর কেড়েছে সবার। প্লেয়ারদেরকে যা দেখলাম, যে আমি অনেক আশাবাদী এই প্লেয়ার নিয়ে, যে আমি একটা ভালো জায়গায় যাইতে পারবো। আমার মনে হইতেছে, আর আমার যে চাপ,
আমার মনে হয় না চাপ, যে ভালো প্লেয়ার আমি পাইছি আমার মনে হয় না এটা চাপ হবে। হামজা চৌধুরীর অভিষেকের পর দেশের ফুটবলে প্রবাসী খেলোয়াড়ের জোয়ার। বয়সভিত্তিক দলেও আছেন একাধিক প্রবাসী। এদের মধ্যে ফাহমিদুলের সাথে ইতালিয়ান লিগে খেলা আব্দুল কাদির যেন সকলের মধ্যমণি। প্রথমবারের মতো দেশের জার্সি গায়ে জড়ানোর আগেই তার চোখে সাফ জয়ের স্বপ্ন। একই স্বপ্ন বুনছেন দলের কোচ গোলাম রাব্বানী ছোটনও। আমি প্রতিদিন আমার বেস্টটা দিতে চাই, তো সবসময় বেস্টটা ট্রেনিংয়ে হোক, সবসময় আমার বেস্টটা দিয়ে আমি বাংলাদেশের জার্সি জড়াতে চাই আর কি। প্রত্যাশা তো অবশ্যই আমাদের আছে, এবং সাপে তো আমরা সবসময় যে আমরা ভালো করার জন্য যাই মানে সিনিয়র লেভেলে প্রবাসী ফুটবলারদের সাথে দেশীয়দের সম্পর্ক নিয়ে বিভিন্ন গুঞ্জন থাকলেও বয়সভিত্তিক দলটির পরিবেশ একদমই ভিন্ন বলে জানিয়েছেন কোচ। ছেলেরা আছে, তারাও সহযোগিতা করতেছে এবং তাদের একটা ভালো বন্ডিং, আমরা খুব অল্প দিনের মধ্যে তারা আসছে কিন্তু ভালো একটা বন্ডিং দেখতে পাচ্ছি। আমাদের 3 জন ফরেন প্লেয়ার আছে, তারা খুবই ভালো প্লেয়ার, ওদের স্কিল অনেক ভালো। ওদের সাথে আমরা 3-4 দিন হয়েছে আমরা ওদের সাথে কাজ করতেছি। বয়সভিত্তিক দলে দক্ষিণ এশিয়ায় বরাবরই বড় নাম বাংলাদেশ। এবারের অনূর্ধ্ব-19 দলটিই গেল সাফ অনূর্ধ্ব-17 রানার্স আপ। তাই বয়স বদলালেও টুর্নামেন্ট দিয়েই গেল আসরের প্রতিশোধ নিতে চায় টিম বাংলাদেশ। কষ্ট তো আছে, আমরা গত 2 বার 17 ফাইনালে উঠে ট্রফি নিতে পারি নাই, সেই আক্ষেপটা তো আছে ভিতরে, সেটা এখন ঘুষাতে চাই। বৃহস্পতিবার শুরু হওয়া ফুটবল দলের 2 সপ্তাহের ক্যাম্প শেষে বিকেএসপি টার্ফে অনুশীলন করবে দল। 9 থেকে 19 মে ভারতের অরুণাচল প্রদেশে অনুষ্ঠিত হবে এবারের সাফ অনূর্ধ্ব-19 চ্যাম্পিয়নশিপ। ওয়াসিউল হক পান্থ, এখন যশোর। শেষ করছি এখন সকাল। তার আগে শিরোনামগুলো আরও একবার। হাওরের মাঠে মাঠে চলছে ধান কাটা উৎসব। মারাইয়ে ব্যস্ত কৃষাণ কুষাণী, ভালো ফলনে কৃষকের মুখে হাসি। উৎপাদনে ফিরেছে 2 মাসেরও বেশি সময় বন্ধ থাকা চালকল। সরকারিভাবে বেঁধে দেয়া দাম পুনর্বিবেচনার দাবি ব্যবসায়ীদের। রোহিঙ্গা প্রত্যাবাসন কঠিন হলে অসম্ভব নয় বলছেন বিশ্লেষকরা। আরাকান আর্মির সঙ্গে বোঝাপড়া চালিয়ে নিতে হবে বাংলাদেশের। এবং সাফ অনূর্ধ্ব-19 চ্যাম্পিয়নশিপ সামনে রেখে জাতীয় দলের ক্যাম্প শুরু। একাধিক প্রবাসী ফুটবলার দিয়ে শক্তিশালী দল করার লক্ষ্য। এই ছিল এখন সকালের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন tv।